সম্প্রতি আমেরিকার তরফ থেকে G7 যে কান্ট্রিগুলো রয়েছে এবং সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে তাদেরকে একরকম বলা হয়েছে যে ভারতবর্ষের উপরে প্রচুর পরিমাণে শুল্ক যেন তারা লাগিয়ে দেয়, এবং যার ফলে কিন্তু ভারতবর্ষের ইকোনমিতে কি প্রভাব আসতে চলছে এবং ভারতবর্ষ সরকার এই ব্যাপারটাকে কিভাবে দেখছে, তো সেটা নিয়ে আজকের ভিডিওতে মেনলি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কিন্তু যদি আমরা কথা বলি ইউরোপিয়ান ইউনিয়নের আর হচ্ছে কিন্তু G7 কান্ট্রি, তো ইউরোপিয়ান ইউনিয়নে 27 কিন্তু কান্ট্রি রয়েছে আর G7 এ কিন্তু টোটাল 7খানা কান্ট্রি রয়েছে। এবার G7 এর মধ্যে কিন্তু আমেরিকাও রয়েছে, কানাডা রয়েছে, আর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কিন্তু মেনলি গুরুত্বপূর্ণ কান্ট্রিগুলোর মধ্যে জার্মানি রয়েছে, ফ্রান্স রয়েছে এবং ইউকে রয়েছে, ইতালি রয়েছে, আর হচ্ছে কিন্তু এশিয়ার মধ্যে কিন্তু জাপান রয়েছে। এগুলো হচ্ছে G7 কান্ট্রি। তো এখানে দাঁড়িয়ে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের বুকে দাঁড়িয়ে যখন একটা মিটিং করছিল আমেরিকার ট্রেজারি সেক্রেটারি যিনি হচ্ছে কিন্তু স্কট বেসেন, তো তার তরফ থেকে এরকম মন্তব্য এসেছে। তো আমেরিকা যখন থেকে ডোনাল্ড ট্রাম্পের সরকার এসে দ্বিতীয়বারের জন্য, তো তখন থেকে দেখা যাচ্ছে যে আমেরিকা ফার্স্ট পলিসি ইউজ করছে এবং প্রত্যেকটা দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়েছে। এবার যার দরুন কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষের উপরে প্রচুর পরিমাণে ট্যারিফ লেগেছে। এবার বর্তমানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের উপরে যেন বেশি পরিমাণে ট্যারিফ লাগানোর একরকম কিন্তু চেষ্টা করছে আমেরিকা সরকার। তার পেছনে কারণ হচ্ছে ভারতবর্ষ সরকার প্রচুর পরিমাণে রাশিয়া থেকে তেল কিনছে। এবার রাশিয়া থেকে তেল তো ভারতবর্ষের সাথে সাথে চীনও কিনছে, কিন্তু চীনের উপর দেখা যাচ্ছে যে একরকম ট্যারিফ লাগানোর চেষ্টা করছে কিন্তু ট্যারিফ লাগাতে পারছে না। এবার ভারতবর্ষের যদি কথা বলি, ভারতবর্ষের কি এমন কিন্তু মজবুরি বা বলা যেতে পারে যে ভারতবর্ষ সরকার কেন কিনছে রাশিয়া থেকে তেল এত কিছু ঝামেলা করে। তো ভারতবর্ষ সরকারের কাছে কোনো উপায় নেই, ভারতবর্ষ সরকার নিজের একটা সার্বভৌমিক যে ফরেন পলিসি রয়েছে তো সেটা নিয়েই কিন্তু চলে। ভারতবর্ষ সরকারের কাছে এত পরিমাণে কিন্তু বেশি এক্সট্রা টাকা নেই যেটা দিয়ে কিন্তু ভারতবর্ষ সরকার অন্য দেশ থেকে তেল কিনবে, এবং রাশিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে সস্তা হিসাবে কিন্তু তেল ভারতবর্ষ সরকার কেনে, তো যেটা কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে সেরকম ভাবে প্রভাব ফেলছে না। এবার ভারতবর্ষ সরকার যদি রাশিয়া থেকে তেল না কিনে যদি জিসিসি কান্ট্রি থেকে তেল কিনতো তাহলে কিন্তু দেখা যেত যে ভারতবর্ষের কিন্তু বাজেটে কিন্তু প্রচুর পরিমাণের একটা দেখা যেত যে টলমল কিন্তু অবস্থা হতো। তো সেই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ সরকার নিজের দেশের স্বার্থ রক্ষার্থের জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে তেল রাশিয়া থেকে কিনছে। এবার এই ব্যাপারটাই দেখা যাচ্ছে যে রাশিয়া থেকে যখন তেল কেনা হচ্ছে তখন এই ব্যাপারটাই পুরোপুরিভাবে যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি রয়েছে বা ওয়েস্টার্ন যারা নেশন রয়েছে তারা কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছে না। আর ভারতবর্ষের তেলের টাকা আর চীনের তেলের টাকায় কিন্তু রাশিয়া পুরোপুরিভাবে যুদ্ধ করছে বা বলা যেতে পারে তাদের যে অর্থনীতি রয়েছে সেটা সচ্ছল হচ্ছে এবং তাই কিন্তু তারা ইউক্রেনের সাথে যুদ্ধ করছে। তো এই জন্য কিন্তু ভারতবর্ষকে শাস্তি দিতে হবে এবং ভারতবর্ষ সরকারের জন্য উপরে যেন আরো প্রচুর পরিমাণে ট্যারিফ লাগানো সেই বন্দোবস্ত করছে। এবার যদি আমরা কথা বলে দিই তো কেন ভারতবর্ষ সরকারের উপর ট্যারিফ লাগালে ভারতবর্ষ সরকারের কেন এত ভয়, তো ভারতবর্ষ সরকারের সাথে যদি আমরা কথা বলি তো ভারতবর্ষের ম্যাক্সিমাম যে দেশগুলো রয়েছে পৃথিবীর তার সাথে যদি আমরা বেশিরভাগ দেশেরই কথা বলি তো সেক্ষেত্রে মানে আমাদের যে ট্রেড রয়েছে বা ব্যবসা বাণিজ্য রয়েছে তো সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে জিনিস আমদানি করি, রপ্তানি কিন্তু যেসব দেশের সাথে করি, তো সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো রয়েছে তো সেক্ষেত্রে আমরা ট্রেড সারপ্লাসের সাথে রয়েছে, এবং সাথে হচ্ছে কিন্তু যে আমেরিকার কান্ট্রিগুলো রয়েছে তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ইউএসএ বলো তো বা বলা যেতে পারে যে কানাডা রয়েছে, সেখানে আমরা এক্সপোর্ট করে থাকি মাল প্রচুর পরিমাণে, এবং তারপরে হচ্ছে কিন্তু যে ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে, ইতালি রয়েছে, ইউকে রয়েছে, তো সেখানে আমরা প্রচুর পরিমাণে কিন্তু এক্সপোর্ট করে প্রচুর টাকা বা বলা যেতে পারে যেসব ট্যাঞ্জেবল আইটেম রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে টাকা আমরা ভারতবর্ষে নিয়ে আসি। এবং অন্য কথা হচ্ছে কিন্তু যদি আমরা জাপানের কথা বলি তো জাপানে কিন্তু সেই পরিমাণে জিনিস কিন্তু আমরা রপ্তানি করতে পারি না, আমরা বরঞ্চ জাপান থেকে কিন্তু বেশিরভাগ জিনিস কিন্তু ভারতবর্ষে নিয়ে আসি বা আমদানি করি। তো সেক্ষেত্রে যদি ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিরা যদি ভারতবর্ষের উপরে ট্যারিফ লাগিয়ে দেয় তো সেটা কিন্তু ভারতবর্ষের জন্য খুবই একটা খারাপ ব্যাপার হয় বা ভারতবর্ষের যে ইকোনমি রয়েছে সেটার জন্য একটা খুবই খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এরকম করে কিন্তু ভারতবর্ষের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। তো এক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের কি প্রতিক্রিয়া রয়েছে এবং ভারতবর্ষ সরকার কি কি মেজার নিচ্ছে এই ব্যাপারটাতে। এবার যদি আমরা কথা বলি তো ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মেন দুটো কান্ট্রি হচ্ছে একদিকে ফ্রান্স আর অন্যদিকে হচ্ছে জার্মানি। এদের দুইজনের কথাই কিন্তু মোটামুটি এই 27খানা দেশ চলে বা ফরেন পলিসি তৈরি হয় বা বলা যেতে পারে যে ইউরোপিয়ান ইউনিয়নের পলিসি তৈরি হয়, সেটা বললে বেশি ভালো হবে। তো সেক্ষেত্রে এই দুই দেশের সাথে মোটামুটি ভারতবর্ষ সরকার এখন সম্পর্ক বিল্ড করার চেষ্টা করছে। একদিকে জার্মানির সাথে বিভিন্ন রকম ভাবে সম্পর্ক বিল্ড করছে এবং অন্যদিকে ফ্রান্সের সাথে তো ভারতবর্ষের ভালো সম্পর্ক রয়েছে অনেকদিন ধরে। তো সেক্ষেত্রে ইমানুয়েল ম্যাক্রোর সাথে মোটামুটি ভাবে কথা হয়েছে এবং আরো একটা কিন্তু দেখা যাচ্ছে যে 140খানা রাফেল কিনবে ভারতবর্ষ সরকার, সেটা নিয়ে একটা পরিকল্পনা নিচ্ছে ফ্রান্সের সাথে। তো এইসব ডিলের মধ্যে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রি রয়েছে তারা অন্যদিকে ঝুঁকে যাবে বা আমেরিকার দিকে ঝুঁকে যাবে, সেটা একটা বড় ব্যাপার দেখার রয়েছে যে কতটা পরিমাণে ঠিক হবে বা ভুল হবে। এটা পুরোপুরিভাবে কিন্তু দাবি করে কিন্তু বলা যায় না যে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিরা কোনো রকমের ট্যারিফ ভারতবর্ষের উপরে ভবিষ্যতে লাগাবে না, কিন্তু বলা হচ্ছে যে ভারতবর্ষের উপরে কিন্তু তারা এরকম ব্যাপারটা করবে না, কারণ ফ্রান্স একটা এমন দেশ সে তার নিজস্ব ফরেন পলিসি রাখে, যে আমেরিকার কথা কিন্তু নাচে না। সেটা আমরা আগেও দেখেছি, কারণ ইসরায়েলের সাথে বা বলা যেতে পারে ইসরায়েল আর প্যালেস্তাইনের যে ইস্যুটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমেরিকার কথা না শুনে নিজেই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু স্টান্স রেখেছে ফ্রান্স। তো সেক্ষেত্রে দেখার বিষয় রয়েছে। কিন্তু বড় ব্যাপার হচ্ছে কিন্তু ফ্রান্সেও একটা বর্তমানে কিন্তু গৃহযুদ্ধ ব্যাপার চলছে বা বলা যেতে পারে যে নিজস্ব কিন্তু যে ঘরে অশান্তির ব্যাপারটা চলছে। তো সেক্ষেত্রে ইমানুয়েল ম্যাক্রো কতদিন কিন্তু সরকারে থাকছে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। যদি তিনি সরকার থেকে সরে যায় তাহলে পরবর্তী যে প্রেসিডেন্ট হবে ফ্রান্সের তো তিনি কতটা পরিমাণে ভারতবর্ষের মানে আর কি ভারতবর্ষের দিকে থাকবে বা ভারতবর্ষের জন্য পজিটিভ সেন্টিমেন্ট রাখবে, তো সেটাও একটা বড় দেখার বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ সরকারের এই যে আসছে কয়েকটা দিন রয়েছে সেটা কিন্তু বড় একটা দেখার বিষয় রয়েছে। আর যদি আমরা চায়নার কথা বলি তো সেক্ষেত্রে চায়না কিন্তু যদি আমরা কথা বলি চায়নার উপরে কিন্তু ট্যারিফ লাগাতে কিন্তু আমেরিকা পারছে না। তার কারণ হচ্ছে কিন্তু আমেরিকার সাথে বা বলা যেতে পারে যে আমেরিকা কিন্তু প্রচুর পরিমাণে জিনিস চায়না থেকে কিন্তু ইম্পোর্ট করে, যার মধ্যে কিন্তু রেয়ার আর্থ মিনারেল রয়েছে বা বলা যেতে পারে প্রচুর পরিমাণে কিন্তু ম্যানুফ্যাকচারিং যে স্টার্টআপ গুলো রয়েছে আমেরিকা, তো তারা কিন্তু প্রচুর পরিমাণে জিনিস কিন্তু চায়না থেকে কিন্তু কেনে বা বলা যেতে পারে চায়না কিন্তু বানায়। তো সেক্ষেত্রে যে সাপ্লাই চেনটা চায়না রয়েছে সেটা কিন্তু এত তাড়াতাড়ি চায়নাকে রিপ্লেস করে দেওয়ার মতো দেশ কিন্তু এখন অব্দি কিন্তু গোটা ভারতবর্ষে বা বলা যেতে পারে যে গোটা
পৃথিবীতে কিন্তু এখন অবধি তৈরি হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে কিন্তু চায়নার উপরে ট্যারিফ লাগানো বা চায়নাকে কিন্তু দূরে করে দেওয়াটা কিন্তু ওয়েস্টার্ন নেশনের পক্ষে এত তাড়াতাড়ি সম্ভব হবে না, কিন্তু ভারতবর্ষের উপরে কোনোভাবে কিন্তু প্রেশার ক্রিয়েট করা বা বলা যেতে পারে যে ট্যারিফ ইম্পোজ করা সেটা কিন্তু সম্ভব হতে পারে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স আর জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যই তোকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।